আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমরা রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা শুরু করব। আমরা কিছুটা অংশ পড়ব। আজকে আমরা তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন এই অংশটা পড়ব। আচ্ছা, সবার প্রথমে আমরা জানব রাসায়নিক বন্ধন কাকে বলে। রাসায়নিক বন্ধন হচ্ছে একটা বল, একটা কেমিক্যাল ফোর্স, একটা বল, যে বলের প্রভাবে কি হয় না দুটো বা তার বেশি পরমাণু দুটো বা তার বেশি মৌলের পরমাণু জোটবদ্ধ অবস্থায় থাকে। জোটবদ্ধ অবস্থায় থাকে। কোথায় থাকে এই জোটবদ্ধ অবস্থায়? কোনো অণুতে বা কোনো আয়নীয় জোটে, অর্থাৎ মূলকের মধ্যে। এবার আমরা একটু এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। দুটো মৌলের পরমাণু, এই মৌলগুলো, এই যে দুটো পরমাণু, এই পরমাণু দুটো একই মৌলের হতে পারে অথবা বিভিন্ন মৌলের হতে পারে। ধরো দুটো একই মৌলের পরমাণু আমি নিলাম, যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন এইচ এবং এইচ, এই দুটো পরমাণু একই মৌলের পরমাণু, একই মৌল হাইড্রোজেনের দুটো পরমাণু। তো এরা যে বলের প্রভাবে যুক্ত হয়ে H2 অণু তৈরি করলো, সেই বলটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। অর্থাৎ হাইড্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে বলটা ক্রিয়া করার ফলে তারা যুক্ত হয়ে H2 অণুটা তৈরি করলো, সেটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। আবার যদি দুটো বিভিন্ন মৌলের পরমাণু আমি নিই, যেমন ধরো HCl, হাইড্রোজেন এবং ক্লোরিন, এখানে দুটো পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে HCl অণুটা তৈরি করেছে। আবার দুটোর বেশি মৌলের পরমাণু যদি নেওয়া হয়, যেমন ধরো জল, জলে কি আছে? দুটো হাইড্রোজেন এবং একটা অক্সিজেন পরমাণু আছে, অর্থাৎ এখানে মোট তিনটে পরমাণু আছে। তাহলে অক্সিজেন দুটো হাইড্রোজেন পরমাণুর সাথে যে বলের প্রভাবে যুক্ত হয়ে H2O অণুটা তৈরি করলো, সেটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। এখানে দেখো দুটো OH বন্ধন রয়েছে। রাসায়নিক বন্ধনকে আমরা এরকম একটা সরল রেখার মাধ্যমে কিন্তু নির্দেশ করি। তাহলে এখানে হাইড্রোজেন হাইড্রোজেনের মাঝখানে এই যে সরল রেখা, এটা হলো রাসায়নিক বন্ধন। হাইড্রোজেন ক্লোরিনের মাঝখানে এই সরলরেখাটা দ্বারা হাইড্রোজেন ক্লোরিনের মধ্যে যে রাসায়নিক বন্ধন রয়েছে তাকে বোঝানো হয়েছে। জলের মধ্যে এই যে অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে দুটো সরলরেখার দ্বারা অক্সিজেন হাইড্রোজেন দুটো রাসায়নিক বন্ধন বোঝানো হয়েছে। আচ্ছা, এইবার রাসায়নিক বন্ধন পড়ার সময় আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, আমরা পিরিয়ডিক টেবিলে অর্থাৎ পর্যায় সারণীতে গ্রুপ 18-এ যে সমস্ত মৌল রয়েছে সেই মৌলগুলো সম্পর্কে আমরা জেনেছি। কি কি রয়েছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই মৌলগুলো পর্যায় সারণী গ্রুপ 18-এ রয়েছে। এদেরকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। এদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয় কেন না, এরা কোনো রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে না, এরা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, সেই জন্য এরা নিষ্ক্রিয় মৌল। এবার এদের ইলেকট্রনিক যে কনফিগারেশন, তার যে বৈশিষ্ট্য, সেটা কি না, হিলিয়ামের সর্ববহিস্থ কক্ষে দুটো ইলেকট্রন আছে, আর বাকি নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদের বাকি সমস্ত নিষ্ক্রিয় গ্যাসের যে মৌল, নিষ্ক্রিয় মৌলগুলো, তার সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন, 8 ইলেকট্রন রয়েছে। এবং এই ইলেকট্রন বিন্যাসের জন্যই এরা নিষ্ক্রিয়। ঠিক আছে, এবার এই নিষ্ক্রিয় মৌলগুলো ছাড়া অন্য যা মৌল রয়েছে, সমস্ত মৌলের সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন নেই, হলে তো ওরা নিষ্ক্রিয়ই হয়ে যাবে। তাহলে অন্য সমস্ত মৌলর
বাইরের কক্ষে 8টা ইলেকট্রন নেই। এবার সমস্ত মৌলই কি চায় না নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, অর্থাৎ তার সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন রাখতে চায়। এবং একমাত্র ব্যতিক্রম নিষ্ক্রিয় মৌলের মধ্যে হিলিয়াম, যার সর্ববহিস্থ কক্ষে 2টো ইলেকট্রন আছে। সুতরাং সমস্ত মৌলই কি চায়, হয় তার সর্ববহিস্থ কক্ষপথে 2টো বা 8টা ইলেকট্রন রাখতে, যাতে তারা নিষ্ক্রিয় মৌলের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে। এবার রাসায়নিক বিক্রিয়ার সময় কি হয়, মৌলগুলো যখন রাসায়নিক বিক্রিয়া করে তখন এই নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করে নতুন যৌগ তৈরি করে। এবং এই যে নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস তারা লাভ করে 2টো উপায়ে করতে পারে। একটা হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, আরেকটা হচ্ছে 2 নম্বর হলো ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে। ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে এই দুরকমভাবে এরা কি করে, এই দুরকমভাবে এরা নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করে। নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে। ঠিক আছে? আচ্ছা, এবার ইলেকট্রন আদান প্রদান এবং ইলেকট্রন শেয়ারিং এই ব্যাপারগুলো কি সেগুলো আমরা আস্তে আস্তে পড়ব, বিস্তারিতভাবে বুঝব। তার আগে এইটুকু শুধু এখন জেনে রাখো যে ইলেকট্রন আদান প্রদান এবং ইলেকট্রন শেয়ারিং এই দুরকমভাবে সমস্ত মৌলই রাসায়নিক বিক্রিয়ার সময়ে নিষ্ক্রিয় মৌলের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করে। আচ্ছা, এই ব্যাপারটা, এই কনসেপ্টটা কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে রাসায়নিক বন্ধন পড়ার সময়। এবারে আমরা আসি রাসায়নিক বন্ধন। আমরা প্রধানত 2 রকম রাসায়নিক বন্ধন আমরা পড়ব। একটা হচ্ছে তড়িৎযোজী বন্ধন, আরেকটা হচ্ছে সমযোজী বন্ধন। তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে তড়িৎযোজী বন্ধন। এবারে আমরা তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন সম্পর্কে বিস্তারিতভাবে পড়ব। তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত হয়। এবার ব্যাপারটা কি সেটা আমরা একটু এক্সাম্পল দিয়ে বুঝি, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। ধরো প্রথম যে এক্সাম্পলটা নেব সেটা হচ্ছে লিথিয়াম হাইড্রাইড। দেখো, লিথিয়াম হাইড্রাইডের মধ্যে 2টো পরমাণু আছে। কি কি? একটা হচ্ছে লিথিয়াম, আরেকটা হচ্ছে হাইড্রোজেন। এবার লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3 প্রোটন, তার মানে 3টেই ইলেকট্রন আছে। তাহলে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে কি? 2 1 আর হাইড্রোজেনের ইলেকট্রন বা প্রোটন যাই হোক সেটা হচ্ছে 1, তাহলে ওর একটাই ইলেকট্রন। এবার লিথিয়ামের যে সর্ববহিস্থ কক্ষ তাতে দেখো একটা ইলেকট্রন রয়েছে, আর হাইড্রোজেনের তো একটাই কক্ষপথ, সেখানে একটা ইলেকট্রন। তাহলে লিথিয়াম যদি এই একটা ইলেকট্রনকে ছেড়ে দেয় তাহলে ওর সর্ববহিস্থ কক্ষপথে 2টো ইলেকট্রন থাকবে, মানে তার আগের কক্ষপথটাই তখন সর্ববহিস্থ কক্ষপথ হয়ে যাবে এবং সেখানে 2টো ইলেকট্রন থাকবে। তাহলে 2টো ইলেকট্রন কার থাকে? হিলিয়ামের থাকে, নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের থাকে। তাহলে লিথিয়াম যদি একটা ইলেকট্রন পরিত্যাগ করে, বর্জন করে, তাহলে সে হিলিয়ামের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করে ফেলবে। আর এই একটা ইলেকট্রন যেটা লিথিয়াম ছেড়ে দিল সেটা যদি হাইড্রোজেন নিয়ে নেয় তাহলে হাইড্রোজেনের 2টো ইলেকট্রন হয়ে যাবে। তাহলে সেটাও মানে হাইড্রোজেন পরমাণুটাও তখন কার মতন হয়ে যাবে? হিলিয়ামের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাহলে দুটোই লিথিয়ামও হিলিয়ামের মতো হয়ে গেল, হাইড্রোজেনও হিলিয়ামের মতো হয়ে গেল। তাহলে এই যে বলেছিলাম যে প্রত্যেকটা মৌলই চায় নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে, সেটা তাহলে ফুলফিল হলো। তাহলে এবার আমরা ইলেকট্রন ডট স্ট্রাকচারের মাধ্যমে ব্যাপারটা দেখি। দেখো, লিথিয়ামের সর্ববহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে। তো একটা ইলেকট্রনকে আমি এরকম ডট দিয়ে দেখালাম। এই ডটটা রিপ্রেজেন্ট করছে কি? লিথিয়ামের সর্ববহিস্থ কক্ষের একটা ইলেকট্রন। হাইড্রোজেনের তো একটাই ইলেকট্রন, তাহলে হাইড্রোজেনের যে ইলেকট্রনটা সেটাকে আমি এই ক্রস চিহ্ন দ্বারা
দেখালাম। যেহেতু দুটো আলাদা মৌল তাই দুরকম আলাদা আলাদা সাইন দিলাম, একটা ডট দিলাম, একটা ক্রস দিলাম। এবার লিথিয়াম কি করলো, সর্ববহিস্থ কক্ষপথের এই একটা ইলেকট্রন হাইড্রোজেনকে দিয়ে দিল। তাহলে দেখো লিথিয়াম যেহেতু একটা ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে লিথিয়ামের দুটো ইলেকট্রন হয়ে গেল। এবার যেহেতু লিথিয়ামের দুটো ইলেকট্রন হয়ে গেল কিন্তু তার প্রোটন সংখ্যা 3ই রয়েছে, তার মানে কি হলো, লিথিয়ামটা লিথিয়াম প্লাস ক্যাটায়নে পরিণত হলো। কারণ প্রোটন 3 আর ইলেকট্রন সংখ্যা 2, প্রোটন একটা বেশি আছে, প্রোটন পজিটিভ চার্জ, একটা প্রোটন বেশি, তাই একটা ধনাত্মক আধান লিথিয়ামের ওপর বসলো, তাহলে লিথিয়াম প্লাস এই ক্যাটায়নটা পরিণত হলো। আর এই একটা ইলেকট্রন হাইড্রোজেন নিয়ে নিয়েছে, তাহলে হাইড্রোজেনের এখন দুটো ইলেকট্রন হয়ে গেল, হাইড্রোজেনেরও দুটো ইলেকট্রন হয়ে গেল। কি কি, এই হচ্ছে লিথিয়ামের এই ইলেকট্রনটা, আর একটা হচ্ছে কি এই নিজের যে ইলেকট্রনটা ছিল সেইটা। তাহলে হাইড্রোজেন যেহেতু দুটো ইলেকট্রন হয়ে গেল কিন্তু প্রোটন সংখ্যা একটাই রয়েছে, তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা এক বেশি, সেই জন্য হাইড্রোজেনের মাথায় নেগেটিভ চার্জ বসলো, অর্থাৎ হাইড্রাইড আয়ন তৈরি হলো, H- অ্যানায়ন। তাহলে এর ফলে লিথিয়াম প্লাস আর H- এই দুটো আয়ন বিপরীতধর্মী আয়ন, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, এবং এদের মধ্যে একটা তীব্র তড়িৎ-আকর্ষণ বল ক্রিয়া করবে এবং যার ফলে লিথিয়াম এবং হাইড্রোজেন যুক্ত হয়ে লিথিয়াম হাইড্রাইড এই যৌগটা তৈরি হবে। এই যে যৌগটা তৈরি হলো, এই যৌগে লিথিয়াম এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনটা তৈরি হলো সেটাই হচ্ছে যে তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন। আয়নীয় বন্ধন বলা হচ্ছে কেন বা তড়িৎযোজী বন্ধন বলা হচ্ছে কেন, যেহেতু দুটো বিপরীতধর্মী আয়ন তৈরি হয়ে এবং তাদের মধ্যে তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করে এই বন্ধনটা তৈরি হলো, সেই জন্য লিথিয়াম হাইড্রাইড এই যৌগটার মধ্যে যে বন্ধনটা রয়েছে সেটা হচ্ছে তড়িৎযোজী বন্ধন, এবং এর তড়িৎযোজী বন্ধনের দ্বারা সৃষ্ট যৌগটাকে বলা হয় তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ। এবার আরেকটা এক্সাম্পল দেখা যাক। আরেকটা এক্সাম্পল দেখি, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডে দুটো পরমাণু কী কী রয়েছে, একটা আছে সোডিয়াম, একটা আছে ক্লোরিন। সোডিয়ামের কটা ইলেকট্রন, 11টা, ক্লোরিনের হচ্ছে 17টা। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 281 আর ক্লোরিনের হচ্ছে 287। এবার সোডিয়ামের সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন, ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষে 7টা ইলেকট্রন। তাহলে আমি সোডিয়ামের যে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সেটাকে আমি এই ডট দিয়ে লিখলাম, আর ক্লোরিনের যে সর্ববহিস্থ কক্ষের 7টা ইলেকট্রন সেটাকে আমি এরকম ক্রস চিহ্ন দিয়ে লিখলাম। এইবার সোডিয়াম যদি একটা ইলেকট্রনকে ছেড়ে দেয় তাহলে কি হবে, সোডিয়াম প্লাস ক্যাটায়নে পরিণত হবে। যেহেতু সোডিয়ামের 11টাই প্রোটন রয়েছে কিন্তু একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে সোডিয়ামের ইলেকট্রন দাঁড়ালো 10, তা একটা প্রোটন বেশি থাকার জন্য Na প্লাস ক্যাটায়ন তৈরি হলো, এবং এর কনফিগারেশন কি হলো 28, কারণ বাইরের একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। 28 কনফিগারেশন কার, নিয়নের। নিয়নের 10টা ইলেকট্রন থাকে এবং নিয়নের কনফিগারেশন হচ্ছে 28। তাহলে সোডিয়াম প্লাস যেটা তৈরি হলো সেটা নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করলো। আর ক্লোরিন কি হলো, ক্লোরিন 1 2 3 4 5 6 আর ওর যে 7 নম্বর ছিল, এবার সোডিয়াম থেকে একটা নিয়ে নিল, তাহলে ওর টোটাল 8টা ইলেকট্রন হয়ে গেল। একটা ইলেকট্রন বেশি থাকার জন্য এটা Cl- অর্থাৎ ক্লোরাইড আয়নে পরিণত হলো, এবং এর কনফিগারেশন কি দাঁড়ালো 288। 287 ছিল, একটা ইলেকট্রন নিয়ে 288 হলো, তাহলে 18টা ইলেকট্রন হলো। তা 18টা ইলেকট্রন কার, নিষ্ক্রিয় গ্যাস আর্গনের কিন্তু 18টা ইলেকট্রন। তাহলে দুটো Na প্লাস এবং Cl- দুটো আয়নই নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতন ইলেকট্রন বিন্যাস লাভ করে ফেললো। আচ্ছা, এবার এই দুটো বিপরীতধর্মী আয়ন হওয়াতে Na প্লাস এবং Cl- যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড এই অণুটা তৈরি করলো, এবং সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যে বন্ধনটা তৈরি হলো সেটা হচ্ছে তড়িৎযোজী বন্ধন, এবং সোডিয়াম ক্লোরাইডকে বলা হবে একটা তড়িৎযোজী যৌগ। এবার নেক্সট দেখি ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামের 20টা ইলেকট্রন আর অক্সিজেনের থাকে কটা, 8টা। তাহলে ক্যালসিয়ামের
ইলেকট্রন বিন্যাস কি হবে? ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে 2882, আর অক্সিজেনের হচ্ছে 26। তাহলে এবার ক্যালসিয়ামের সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? দুটো। ক্যালসিয়ামের সর্ববহিস্থ কক্ষে আছে দুটো ইলেকট্রন, তাহলে সেই দুটো ইলেকট্রনকে আমরা দুটো ডট দিয়ে রিপ্রেজেন্ট করলাম, সাইডে লিখছি। আর অক্সিজেনের সর্ববহিস্থ কক্ষে আছে 6টা ইলেকট্রন, তাহলে 1 2 3 4 5 6। এবার দেখো, যদি ক্যালসিয়ামের সর্ববহিস্থ কক্ষের এই দুটো ইলেকট্রন ক্যালসিয়াম বর্জন করে অক্সিজেনকে দেয়, তাহলে কি হবে? Ca2+ হবে এবং অক্সিজেন 2- হবে। এবং Ca2+ হলো কেন? কারণ দুটো ইলেকট্রনও ছেড়ে দিয়েছে, সেই জন্য দুটো পজিটিভ চার্জ ওর তৈরি হলো, কারণ দুটো ইলেকট্রন ওর কম আছে প্রোটন সংখ্যার থেকে, সেই জন্য Ca2+। এবার Ca2+ এর ইলেকট্রন বিন্যাসটা কি দাঁড়ালো? এই দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে বলে 288। আর O2- যেটা অক্সাইড আয়ন তৈরি হলো, তার অলরেডি অক্সিজেনের 6টা ইলেকট্রন ছিল, ক্যালসিয়াম থেকে আরও দুটো নিয়ে তৈরি হলো 28। এই কনফিগারেশনটা ও পেল। তাহলে ক্যালসিয়াম নিয়নের মতন, এই হিলিয়াম নিয়ন আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করলো Ca2+টা, আর অক্সাইড আয়নটা নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করলো। এবং এরা যুক্ত হয়ে যে অণুটা তৈরি করলো ক্যালসিয়াম অক্সাইড, তার মধ্যে যে বন্ধনটা রয়েছে সেটা হচ্ছে তড়িৎযোজী বন্ধন, এবং ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে একটা তড়িৎযোজী যৌগ। এবার আরেকটা এক্সাম্পল দেখাই, MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়ামের কটা ইলেকট্রন থাকে? 12টা। ক্লোরিনের থাকে 17টা। এবার ম্যাগনেসিয়ামের সর্ববহিস্থ কক্ষপথে তাহলে কটা ইলেকট্রন থাকবে? 282 এর কনফিগারেশন, আর ক্লোরিনের হচ্ছে 287। এবার দেখো, ম্যাগনেসিয়াম যে আমি লিখছি সর্ববহিস্থ কক্ষে দুটো ইলেকট্রনকে আমি লিখলাম এইভাবে, আর এখানে আমাকে দুটো ক্লোরিন নিতে হবে, কারণ এক একটা ক্লোরিন একটা করে ইলেকট্রন গ্রহণ করবে, আর ম্যাগনেসিয়ামে দুটো ইলেকট্রন যে ছাড়বে, তাহলে সেই দুটো ইলেকট্রনের প্রত্যেকটা মানে একটা করে ইলেকট্রন একটা করে ক্লোরিন নেবে, তাহলে দুটো ক্লোরিন পরমাণু লাগবে। আর এখানে MgCl2-র মধ্যে দুটো ক্লোরিন পরমাণু আছে, তোমরা দেখছো। তাহলে আমি এখানে দুটো ক্লোরিন লিখলাম। দুটো ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রনিক কনফিগারেশন, 7টা করে ইলেকট্রন রয়েছে, সেইগুলোও লিখলাম। এইবার ম্যাগনেসিয়াম একটা ইলেকট্রন একে দেবে, একটা ইলেকট্রন এই ক্লোরিনটাকে দেবে, তাহলে কি তৈরি হলো? Mg2+, কারণ দুটো ইলেকট্রন ছেড়েছে তাই 2+, এবং এর ইলেকট্রনিক কনফিগারেশন দাঁড়ালো 28, 10টা ইলেকট্রন নিয়নের মতন। আর ক্লোরিন, দুটো ক্লোরিন যদি হয় তাহলে এইভাবে আমরা লিখতে পারি, এক একটা ক্লোরিন এই রকম ইলেকট্রন বিন্যাস লাভ করলো, একটা করে ম্যাগনেসিয়াম থেকে একটা করে ইলেকট্রন নিয়ে। তাহলে এখানে আমি লিখতে পারি এইভাবে যে দুটো ক্লোরাইড আয়ন তৈরি হলো, এইভাবে দুটো ক্লোরাইড আয়ন তৈরি হলো। তাহলে ক্লোরাইড আয়নগুলোর প্রত্যেকটার ইলেকট্রন বিন্যাস কি দাঁড়ালো? 288। আর্গনের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করলো, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? ম্যাগনেসিয়াম 2+ এবং দুটো Cl- অর্থাৎ দুটো ক্লোরাইড আয়ন যুক্ত হয়ে গিয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এই যৌগটা তৈরি হলো। তাহলে এই ম্যাগনেসিয়াম ক্লোরিন MgCl2, তাহলে এখানে কি কি বন্ধন, মানে কটা বন্ধন রয়েছে? ম্যাগনেসিয়ামের সঙ্গে ক্লোরিন MgCl এরকম দুটো বন্ধন রয়েছে, এই বন্ধনগুলো হচ্ছে কি? তড়িৎযোজী বন্ধন। এবং MgCl2 এই যৌগটাকে বলবো কি? তড়িৎযোজী যৌগ। তাহলে এই এক্সাম্পলগুলো থেকে আশা করি তড়িৎযোজী বন্ধন কিভাবে তৈরি হয় তোমরা বুঝতে পেরেছো। তাহলে তড়িৎযোজী বন্ধনের সংজ্ঞাটা কি হবে? না, রাসায়নিক বিক্রিয়ার সময় নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় যদি কোনো মৌলের একটা পরমাণু তার সর্বশেষ কক্ষপথ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে,
এবং অন্য একটা মৌলের পরমাণু ওই বর্জিত ইলেকট্রনটা গ্রহণ করে তার সর্বশেষ কক্ষপথে রাখে, তখন বিপরীত আধানযুক্ত দুটো আয়নের সৃষ্টি হয় এবং এই বিপরীত আয়নগুলো স্থির তড়িৎ আকর্ষণের সাহায্যে পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন করে। এইভাবে যৌগ গঠন করার যে প্রক্রিয়া, এইভাবে মানে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় সেটাই হচ্ছে তড়িৎযোজী বন্ধন। এবং এর ফলে সৃষ্ট যৌগকে বলা হয় তড়িৎযোজী যৌগ। এবং এইভাবে যে পরমাণু যৌগ গঠনের ক্ষমতা তাকে বলা হয় কি তড়িৎ যোজ্যতা। তাহলে আমরা কি কি পড়লাম? তড়িৎযোজী বন্ধন কাকে বলে পড়লাম, তড়িৎ যোজ্যতা কাকে বলে বললাম, তড়িৎযোজী যৌগ কাকে বলে পড়লাম। এবারে আমরা তড়িৎযোজী যৌগের বৈশিষ্ট্য সম্পর্কে পড়ব। তার আগে একটা কথা বলি, তড়িৎযোজ্যতার পরিমাপ। তড়িৎযোজ্যতার পরিমাপ হচ্ছে যে তড়িৎযোজী বন্ধন তৈরি হওয়ার সময় যত সংখ্যক ইলেকট্রন গৃহীত হয় বা বর্জিত হয় সেই সংখ্যাটা হচ্ছে তড়িৎযোজ্যতার পরিমাপ। এবার আমরা তড়িৎযোজী যৌগের বৈশিষ্ট্যগুলো পড়ব। দেখো, তড়িৎযোজী যৌগগুলো প্রধানত হয় কি কেলাসাকার। কারণ তড়িৎযোজী যৌগ তৈরি হয় কিভাবে? দুটো বিপরীতধর্মী আয়নের মাধ্যমে। যেহেতু বিপরীত তড়িৎযুক্ত আয়নগুলো স্থির তড়িৎ আকর্ষণে পরস্পর দৃঢ়ভাবে যুক্ত থাকে, সেই জন্য তড়িৎযোজী যৌগের অণুগুলো সাধারণত কেলাসাকার হয়। তাহলে এখানে লিখছি বিপরীত তড়িৎগ্রস্ত আয়ন তৈরি হয় এবং এরা তীব্র তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে পরস্পর যুক্ত হয় সেই জন্য। ঠিক আছে? এবার যেহেতু এরা কেলাসাকার হয়, তার মানে কি প্রত্যেকটা মানে তড়িৎযোজী যৌগের আয়নগুলোর মধ্যে তীব্র তড়িৎ আকর্ষণ বল কাজ করে এবং সেই জন্য গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। কারণ গলনাঙ্ক মানে কি একটা কঠিন পদার্থের অণুগুলোকে ভেঙে গলিয়ে মানে লিকুইড করতে হবে, তরল করতে হবে। এবার আয়নগুলো যেহেতু খুব দৃঢ়ভাবে যুক্ত থাকে, আয়নগুলি দৃঢ়ভাবে যুক্ত থাকে, সেই জন্য গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয়। মানে বেশি উষ্ণতা দিলে, বেশি তাপ দেওয়ার পরেই ওরা ভেঙে মানে কঠিন পদার্থটা তরল পদার্থে পরিণত হবে। আচ্ছা, তড়িৎযোজী যৌগগুলো সাধারণত জলে দ্রাব্য হয় এবং জৈব দ্রাবকে অদ্রাব্য হয়। জৈব দ্রাবক বলতে কি বোঝায়? বেনজিন, তারপর অ্যালকোহল, এগুলো হচ্ছে সব জৈব দ্রাবক, টলুইন এইগুলো। আর তড়িৎযোজী যৌগগুলো কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। কারণ গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় এই যৌগগুলো ভেঙে গিয়ে আয়নে পরিণত হয়। যে আয়নগুলোর দ্বারা তড়িৎযোজী যৌগটা তৈরি হয়েছে সেই আয়নে আবার ভেঙে যায়। এবং যেহেতু গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় আয়নগুলোই তড়িৎ পরিবহন করে, সেই জন্য তড়িৎযোজী যৌগগুলো গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, কঠিন অবস্থায় করে না। তাহলে এখানে লিখছি যে গলিত অবস্থায় আয়নে ভেঙে যায় এবং এই আয়নগুলোই তড়িৎ পরিবহন করে। আচ্ছা, তড়িৎযোজী বন্ধনের কোনো অভিমুখ নেই। যেহেতু আয়ন তৈরি হয়ে বিপরীত আয়নগুলো যুক্ত হয়, তাহলে যে কোনো দিক থেকেই বিপরীতধর্মী আয়নগুলো যুক্ত হতে পারে। তাহলে তড়িৎযোজী বন্ধনের কোনো অভিমুখ নেই। আর তড়িৎযোজী যৌগের আয়নগুলো রাসায়নিক বিক্রিয়ায় যে অংশগ্রহণ করে সেই রাসায়নিক বিক্রিয়াটা খুব দ্রুত গতিতে হয়। তাহলে এগুলোই হচ্ছে তড়িৎযোজী যৌগের বৈশিষ্ট্য। তাহলে আজকে আমরা তড়িৎযোজী যৌগ কাকে বলে, তড়িৎযোজী যৌগ মানে তড়িৎযোজী বন্ধন কিভাবে তৈরি হয়, তড়িৎযোজী যৌগের বৈশিষ্ট্য ইত্যাদি আলোচনা করলাম। তোমরা খুব মন দিয়ে ভিডিওটা দেখবে। যদি তোমাদের ভালো লেগে থাকে এই ভিডিও, তাহলে অবশ্যই শেয়ার করবে, লাইক দেবে এবং আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও।
তাহলে তোমাদের সুবিধা হবে আমি যে ভিডিওগুলো পোস্ট করব সেগুলো পেতে। ঠিক আছে, সবাই ভালো থেকো, বাই।